নমস্কার, জয় শ্রীরাম, হর হর মহাদেব। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হতে পারত ফলতার পুষ্পা, স্বঘোষিত পুষ্পা অভিষেক ব্যানার্জির ডান হাত একটা ফুটো মস্তান জাহাঙ্গীর খান নেপাল সীমান্ত থেকে অ্যারেস্ট হয়েছে। এই মুহূর্তে ব্রেকিং নিউজটা হতে পারত যে অরূপ বিশ্বাস তৃণমূলের আমলে হুমনো মন্ত্রী এবার জেলে যাবে। রক্ষা কবচ পায়নি মহামান্য হাইকোর্ট থেকে, তাই ভয়ে পুলিশকে ফেস করতে পারছে না। বিধাননগর পুলিশ এবার যাচ্ছে অরূপ বিশ্বাসকে তুলতে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ হতে পারত যে ভাইপো অভিষেক ব্যানার্জি ফুটানি করত 5 পয়সার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারলে গলায় ফাঁসির দড়ি লাগিয়ে নেব, সে ভয়ে দিল্লিতে গিয়ে লুকিয়ে আছে। সিআইডির সেকেন্ড সামান আজকে ফেল করলো, থার্ড সামান ফেল করলে ভাইপোর কোমরে এমনিই দড়ি পড়বে। আজকে ব্রেকিং নিউজ হতে পারত যে এই মুহূর্তে রাজ্য সরকার পুলিশে ব্যাপক রদবদল করেছে, কিন্তু না, সেইগুলোর একটাও কোনোটা আজকে ব্রেকিং নিউজ হতে পারলো না। আজকের ব্রেকিং নিউজ হয়ে গেল যে ভয়টা 4 তারিখ থেকে 4 মে থেকে বিজেপি কর্মী সমর্থকরা করছিলেন, ঠিক সেইটাই ঘটে গেল। এই বঙ্গ বিজেপির ফাইনালি তৃণমূলীকরণটা হয়েই গেল। আপনারা জানেন যে ইঙ্গিতটা আগেই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিয়ে রেখেছিলেন যে ভালো তৃণমূল হলে ভবিষ্যতে নাকি তাদের দরজা বিজেপির জন্য খোলা হলেও হতে পারে। তারপর সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে তীব্র প্রতিবাদ হয়েছিল। একটা কথা আমি মিডিয়াতে বলেছিলাম না, আপনারা অনেকেই সেটা অ্যাপ্রিসিয়েট করেছেন এবং মেনে নিয়েছেন যে তৃণমূল সে কিছুতেই ভালো হতে পারে না, আর যে ভালো সে কিছুতেই তৃণমূল হতে পারে না। সুতরাং ভালো তৃণমূল বলে কোনো কনসেপ্ট নেই। কিন্তু শ্রমিক ভট্টাচার্য যখন এই কথা বলেছিলেন তখনই ব্যাপারটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে শ্রমিক ভট্টাচার্য তো এমনি এমনি বলছেন না, তাহলে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে কি কোনো নির্দেশ এসছে যে কারণে বলছেন। আর সেটাই আমরা দেখলাম, যেভাবে বিধানসভাতে তৃণমূল কংগ্রেস ভেঙে দুটুকরো হয়েছে। একটা অংশ এখনও মমতাপন্থী হয়ে আছে, খুব ছোট্ট একটা পুচকে অংশ, যে কোনো দিন সেটাও ফুস হয়ে যাবে। আর বাকি বড় অংশটা ভালো তৃণমূল সেজে, স্বচ্ছ তৃণমূল সেজে ঋতব্রতর নেতৃত্বে আলাদা হয়েছে। সেরকমই জল্পনা ছিল যে এবার সেই একই কাণ্ডটা দিল্লিতে হবে, লোকসভা এবং রাজ্যসভাতে। এবং আমরা দেখলাম মমতা অভিষেক যখন দিল্লিতে, তখনই গোপন বৈঠক তৃণমূলের বিদ্রোহী সাংসদদের আরও এক ধাপ এগোলো ভাঙার প্রক্রিয়া। এতখানি গোপন বৈঠক, সেটা তার ছবি মিডিয়াতে অবধি চলে আসছে, এতখানি গোপন বৈঠক হয়েছে। এবং এই বৈঠকের আরও যেটা মারাত্মক জায়গা, যেটা নিয়ে আশঙ্কাটা বাড়ছে, সেটা হচ্ছে ভূপেন্দ্র যাদব, বিজেপির যিনি কেন্দ্রীয় নেতা রয়েছেন, তাঁর বাড়িতে হাজির লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদরা ছিলেন। শুভেন্দুও আজই কি দল ভাঙছে দিল্লিতে? বুঝতে পারছেন কি অবস্থা হচ্ছে। এই রাজ্যে বিজেপি কর্মী সমর্থকদের একটা মানুষের উপর অসম্ভব আস্থা ভরসা ছিল এবং এখনও আছে, সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তিনি যখন দিল্লিতে মাননীয় কেন্দ্রীয় নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে তিনি বৈঠক করছেন, ঠিক সেই সময়ই সেখানে কাকতলীয়ভাবে একটা বড় অংশ তৃণমূলের সাংসদ সেখানে পৌঁছে যাচ্ছেন। এবার এখানেই তো প্রশ্নটা উঠছে যে বিজেপি বারবার বলছিল যে তৃণমূলকে এই রাজ্যের মানুষ পরিত্যাগ করেছে, তাদেরকে বর্জন করেছে। এই তৃণমূল মানেই চোর, এই তৃণমূল মানেই ফেরেববাজ, এই তৃণমূল মানেই ডাকাত, এই তৃণমূল মানেই দুর্নীতিবাজ। সুতরাং এই দুর্নীতিবাজদের তাড়াতে এই রাজ্যে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে। কেননা বিজেপির সংগঠন বলে এই রাজ্যে সেইভাবে এখনও কিছু গড়ে ওঠেনি। উত্তরবঙ্গে সংগঠন আছে, জঙ্গলমহলের দিকটায় কিছুটা সংগঠন আছে, কিন্তু বাকি জায়গায় স্বচ্ছভাবে মানুষকে ভোট দিতে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, গণনাতে কারচুপি করতে দেওয়া হয়নি। এবং সেই জায়গা থেকে মানুষ নিজে থেকে এগিয়ে গিয়ে এই চোরগুলোকে, এই ডাকাতগুলোকে তাড়াতে এই তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। এবং সেই বিরুদ্ধে ভোট দিতে গিয়ে সবথেকে শক্তিশালী অপোনেন্ট যারা ছিল সেই বিজেপিকে বেছে নিয়েছে। বিজেপিকে যে মন থেকে প্রাণ থেকে ভালোবেসে মানুষ বিশালভাবে ভোট দিয়েছে তা কিন্তু নয়, একটা বড় অংশই তৃণমূলকে পছন্দ করে না বলে বিজেপিকে ভোট দিয়েছে। এবার যদি সেই অংশই হয়, তাহলে তারা তৃণমূলের এই বিজেপিতে আসাটা কি মেনে নেবে? এবার এটা নিয়ে একটা জটিলতা হচ্ছিল বলে একটা ঘুর পথের সলিউশন নাকি শোনা যাচ্ছে। সেটা হচ্ছে সরাসরি বিজেপির দরজা এদের জন্য খুলে দেওয়া হবে না। যেভাবে ঋতব্রতর নেতৃত্বে আলাদা একটা তৃণমূলের ব্লক হয়েছে, সেরকমই লোকসভাতে কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে আর একটা ব্লক হবে তৃণমূল কংগ্রেসের, যেখানে একটা বড় অংশের তৃণমূল সাংসদ থাকবে এবং তারা আলাদা করে বসবে। মমতা অভিষেকের তৃণমূলের সঙ্গে তারা সংস্পর্শ রাখবে না। এখান অবধি হলে কারোর কিছু বলার ছিল না, কিন্তু এর পরের অংশটা হচ্ছে সব থেকে মারাত্মক। এই অংশটা আবার বিজেপির যে এনডিএ রয়েছে সেই এনডিএর শরিক হয়ে যাবে, মানে এরা বিজেপিপন্থী হয়ে যাবে, মানে ঘুর পথে সেই আলটিমেটলি বিজেপি হয়ে গেল।
এবং তারপর এরা তিনখানা কন্ডিশন দিয়েছে, সেই কন্ডিশনগুলো কিন্তু মারাত্মক কন্ডিশন। কী কন্ডিশন একটু পরে আসছি, কিন্তু তার আগে আপনাদের ওভারঅল অবস্থানটা জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের যে সাংসদদের ভাঙা গড়ার খেলা চলছে সেখানে কোথায় কি অবস্থা হয়ে রয়েছে। একটা অবস্থা রয়েছে যেখানে স্পষ্টভাবে এদের অবস্থানটা বোঝা যাচ্ছে যে অভিষেক মমতার নেতৃত্বে তৃণমূলে এরা থাকবে না, সেখানে নেতৃত্ব দিচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার, এছাড়াও প্রসূন ব্যানার্জি, শতাব্দী রায়, অসিত কুমার মাল, বাপি হালদার, যিনি নাকি অভিষেক ব্যানার্জি ভাইপোর খুব কাছের নেতা, সেই জন্য এবার মথুরাপুর থেকে তাকে টিকিট দেওয়া হয়েছিল, সেই বাপি হালদার, জুন মালিয়া, জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, কালীপদ সরেন, অরূপ চক্রবর্তী, পার্থ ভৌমিক, শর্মিলা সরকার, এরা নাকি একজোট হয়ে আজকে গিয়ে এই মিটিংটা করেছে এবং ভূপেন্দ্র যাদবজির সঙ্গে দেখা করে এসছে। এর পাশাপাশি আজকে মিটিংয়ে ছিল না, কিন্তু আগেই বিজেপির সঙ্গে কথাবার্তা বলে সেরে রেখেছে। এরকম সংখ্যাটা হচ্ছে রচনা ব্যানার্জি, দীপক অধিকারী বা দেব, ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা। এছাড়াও তিনটে নাম শোনা যাচ্ছে, খলিলুর রহমান, আবু তাহের খান এবং প্রতিমা মণ্ডল, যারা এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বলেই বোঝা যাচ্ছে। সুতরাং ওই যে একটা আলাদা সেপারেট ব্লক হবে, সেই ব্লকে এরা সকলেই থাকবে, এটা কার্যত নিশ্চিত হয়ে যাচ্ছে। এরপরের একটা অংশ দেখা যাচ্ছে, যে অংশটার অবস্থান স্পষ্ট নয়। এই অবস্থানটা কেউ কেউ দাবি করছেন এরা এই যে বিরোধী বড় শিবিরটা রয়েছে নিজেদের অস্তিত্ব বাঁচাতে সেইখানে চলে আসছে, কেউ কেউ দাবি করছেন এরা এখনও স্পষ্টভাবে কিছু মিডিয়ার সামনে বলেনি বা নিজেদের অবস্থান স্পষ্ট করেনি, কেউ কেউ বলছেন এরা নাকি ভাবনা চিন্তা করছেন। এরকম চারটে নাম শোনা যাচ্ছে। কোন কোন চারটে নাম? সায়নী ঘোষ, সাজদা আহমেদ, মিতালি বাগ এবং মহুয়া মৈত্র। এরা এখনও কি করবেন, কোন পক্ষে থাকবেন সেটা স্পষ্টভাবে জানায়নি। দুজন যাদেরকে মনে করা হচ্ছিল যে তৃণমূলের এই বাগী অংশ বা বিদ্রোহী অংশটার সঙ্গে রয়েছে, কিন্তু তারা প্রকাশ্যে আজকে অন্তত মিডিয়ার সামনে বলেছেন যে না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। তারা কারা? একজন হচ্ছেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, তিনি বলেছেন তিনি দিদির সঙ্গেই আছেন। আরেকজন হচ্ছেন দমদমের সৌগত রায়, তিনি বলছেন তার কাছে নাকি বিজেপির অফার ছিল, তিনি প্রথমে বলেছিলেন ভাবনা চিন্তা করবেন এবং তারপর তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে না, তিনি ওই অংশের সঙ্গে নেই। এই দুজন অন্তত আপাতত বলেছেন, স্পষ্ট এই অবস্থাটা রয়েছে। অন্যদিকে রাজ্যসভাতেও একটা বেশ জায়গা তৈরি হচ্ছে, যেখানে নাকি সেখানেও একটা বড় ব্লক ভাঙবে এবং তৃণমূল থেকে দূরত্ব বাড়াবে। সেখানে কাদের কাদের নাম উঠে আসছে? বাবুল সুপ্রিয়, মমতা বালা ঠাকুর, সুস্মিতা দেব, প্রকাশচিত বারাইক, রাজীব কুমার, নাদিমুল হক এবং শামিরুল ইসলাম, এরাও নাকি একটা আলাদা ব্লক তৈরি করতে চলেছে। কিন্তু আবারও বলছি, এদেরকে আমি একটা দেখুন আলাদা কালারে, একটু হালকা সবুজ কালারে মার্ক করেছি। তার কারণ হচ্ছে এরা কিন্তু এখনও অবধি প্রকাশ্যে কেউ নিজেদের অবস্থান স্পষ্ট করেননি এবং কয়েকটা নাম নিয়ে তো রীতিমতো সন্দেহ আছে। যেমন ধরুন সামিরুল ইসলাম, এই সেদিন অবধি মমতা ব্যানার্জির গুণগান করে গেছেন এবং তীব্র বিজেপি বিরোধিতা করে গেছেন। নাদিমুল হক, তিনিও সেই একই অবস্থানে ছিলেন। রাজীব কুমার, সারদা কেলেঙ্কারির নায়ক বলা হয় যাকে এবং মমতার প্রাণভোমরা বলা হয় যাকে, তিনিও নিজের মুখে অবস্থান স্পষ্ট করেননি। সুতরাং রাজ্যসভার যে অংশটা শোনা যাচ্ছে সেটা কতখানি বাস্তবায়িত হবে নাকি জল্পনা স্তরে থাকবে, এটা অন্য ব্যাপার। এছাড়াও তিনজন সাংসদকে নিয়ে স্পেশালি বলতে হয়। একজন হচ্ছেন হাজি নুরুল ইসলাম, যার মৃত্যু হয়ে গেছে এবং যার বিরুদ্ধে রেখা পাত্রের করা মামলা এখনও বিচারাধীন রয়েছে, সুতরাং ওইটা নিয়ে তো কোনো রকম কোনো বলার কিছু জায়গা নেই। রাজ্যসভাতে আজকে সুখেন্দু শেখর রায়, সব থেকে বড় একজন ধান্দাবাজ লোক বলে আমার মনে হয়, যে রিজাইন করেছে। কেন ধান্দাবাজ বলছি? শোনা গিয়েছিল এই সুখেন্দু শেখর রায় একসময় তৃণমূলে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু লাভ হয়নি, কংগ্রেসে ছিলেন। তারপর যখন ওই সিপিএম কংগ্রেসের জোট হলো, তিনি দেখলেন প্রবল গলাবাজি, এই সুখেন্দু শেখর রায়, নির্বেদ রায়, এরা সব গলাবাজি তখন করতো তো কংগ্রেসের হয়ে। তারপর যেই কংগ্রেস আর সিপিএমের জোট একদম ভোগ আটটা হয়ে গেল, মায়ের ভোগে চলে গেল, তখন এরা টুকটুক টুকটুক করে চলে গেল তৃণমূল কংগ্রেসে। এবং যে মুহূর্তে রাজ্যে তৃণমূলের ক্ষমতার একধিপত্য নিশ্চিত হয়ে গেল, সেই মুহূর্তে তৃণমূলের টিকিট নিয়ে রাজ্যসভায় চলে গেল। এতদিন রাজ্যসভায় আয়েস টায়েস করেছে, আবার দেখুন রাজ্যের ঠিক পালাবদলটা হয়েছে, টুক করে রেজিগনেশনটা মেরে দিল। এবার বিজেপিতে যাওয়ার চেষ্টা করবে, আবার বিজেপি তাকে পাঠাবে, বিজেপির আমলে আবার ক্ষীর খাবে। তো তাকে ধান্দাবাজ বলবো না তো কি বলবো? অন্যদিকে রাজ্যসভার আরেকজন সাংসদ কোয়েল মল্লিক সবে শপথ নিয়েছেন, এখনও একটাও কোনো সেশন অ্যাটেন্ড করেননি, কিন্তু যেভাবে তাকে এবং তার বাবাকে চোর 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 শুনতে হচ্ছে, ওই ঘরে বসে নেকুপুসু করার দিন শেষ হয়ে গেছে। তৃণমূলের মতো একটা চোর ডাকাত ফেরেববাজ দলের সঙ্গে থাকবে আর লোকে শুধুমাত্র অভিনেত্রী বলে, সেলিব্রিটি বলে গালে গুড় দিয়ে চাটবে না, সেই দিন শেষ। সুতরাং এটাও শোনা যাচ্ছে কোয়েল মল্লিক নাকি রিজাইন করবে।
আর এর বাইরে আর একটা অংশ পড়ে থাকছে, সেই অংশটাতে মূলত যারা মমতাপন্থী, কিছুতেই মমতার কাজ ছাড়বে না, তাদের নামগুলো শোনা যাচ্ছে। যার মধ্যে 1 নম্বরে অবভিয়াসলি অভিষেক ব্যানার্জি, কারণ অভিষেক ব্যানার্জি কোথাও যেতে চাইলেও কেউ নেবে না, 5 পয়সাও ভ্যালু নেই মালটার। মালা রায়, তিনি নাকি যাবেন না, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন। কলকাতা উত্তর থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনিও নাকি মমতার সঙ্গেই আছেন, কিন্তু কতদূর সত্যি? এতদিন তার স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়, তিনি বিধায়ক, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, এটা শোনা যাচ্ছিল। কিন্তু নয়না বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে 8 জন এমএলএ পৌঁছেছিল, সেই তালিকায় তো তিনি ছিলেন না। তিনি খুব সম্ভবত ঋতব্রত ব্লকের সঙ্গেই আছেন। এটা যখন স্পষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সুদীপ ব্যানার্জি কতদিন মমতা ব্যানার্জির সঙ্গে থাকবে, এটা নিয়ে কোয়েশ্চেন থাকছে। আর শ্রীরামপুরের কল্যাণ ব্যানার্জি, এই 4 জন লোকসভার সাংসদ নাকি মমতার সঙ্গে থাকছে। এর পাশাপাশি রাজ্যসভাতে দোলা সেন এবং ডেরেক ওব্রায়েন, এরা তো মমতার মিটিংয়েই ছিল। এর পাশাপাশি মানিকা গুরুস্বামী এবং সাগরিকা ঘোষ, এই দুজনও নাকি মমতার সঙ্গে থাকবে। তবে এই অবস্থান আপাতত, কেন আপাতত বলছি সেটা একটু পরে ব্যাখ্যা করছি। এবার আপনাদের বলি যে এদের যে এই দলবদল, এইটা নিয়ে একটা মারাত্মক রকমের জায়গা তৈরি হচ্ছে। কেননা শোনা যাচ্ছে এই দলবদলুদের তিনখানা নাকি শর্ত আছে, এবং যেটা বিজেপি এগ্রিও করছে। যদি সত্যিই এটা করে থাকে, বিজেপি নিজের সারে সর্বনাশটা এখানে করে ফেলে একদম নিশ্চিত বলা যেতে পারে। নাম্বার 1 শর্ত হচ্ছে 2029 লোকসভা ভোটের টিকিট নিশ্চিত করা। তাহলে সেটা যদি করতে হয়, 2টো কন্ডিশন হতে পারে। এক, এরা তার আগেই বিজেপিতে জয়েন করে যাবে এবং এরা ভালো তৃণমূল বলে সার্টিফাইড হয়ে বিজেপির টিকিট পাবে। তাহলে বিজেপির যে কর্মী, যে সমর্থকরা এতদিন এই চোর, চিটিংবাজ, ফেরেববাজগুলোর বিরুদ্ধে লড়াই করেছে, তাদের অবস্থানটা কি হবে? তারা এটা মেনে নিতে পারবেন? আর একটা জিনিস হতে পারে, যেটা এখনকার এদের অবস্থান, এরা ভালো তৃণমূল সেজে থাকলো, সরাসরি বিজেপিতে যোগদান করলো না, কিন্তু যেহেতু লোকসভা ভোটে এদের টিকিট নিশ্চিত করতে হবে, লোকসভা নির্বাচনের সময় এদের সঙ্গে একটা টাই আপ হলো বিজেপির, এবং ওই আসন সমঝোতার জন্য এদের সংশ্লিষ্ট আসনগুলোতে বিজেপি প্রার্থী দিল না, মানে সেই ঘুরপথে তো আলটিমেটলি এদেরকেই রেখে দেওয়া হলো। সেটাও কি মেনে নেওয়া যাবে? 2 নম্বর, যেটা নিয়ে কিছু বলার নেই, যেটা কাকলি ঘোষদস্তিদার অলরেডি পেয়ে গেছে, যে মুহূর্তে আমরা এই অবস্থানটা নেব, সেখানে তৃণমূলের তরফ থেকেও অনেক অ্যাটাক আসবে। সেই জন্য আমাদের কেন্দ্রীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এখন রাজ্যে যেহেতু বিজেপির সরকার হয়ে গেছে, সে রাজ্যই নিরাপত্তা দিক আর কেন্দ্রই নিরাপত্তা দিক, কি আর এমন এসে যায়? তবে একটা প্রশ্ন এখানে উঠছে, এরা এত চোটের নেতা, এত চোটের নেত্রী যে জনগণকে ফেস করতে পারছে না, নিরাপত্তা নিয়েই ঘুরতে হবে। মানুষের কাজ করার জন্য তো জনপ্রতিনিধি হচ্ছে, তো জনতার উপরে যদি ভরসা রাখতে না পারে, নিজের এলাকার জনতাই এদেরকে হ্যাকেল করতে পারে, এই ভয় যদি এদের মনের মধ্যে ঢুকে থাকে, এরা রাজনীতিটা করছে কেন? শুধুমাত্র ক্ষীর খাবার জন্য, নিজেদের পকেটের উন্নয়নটা করার জন্য? আর এই রকম যদি এদের ধান্দাবাজি মেন্টালিটি হয়, তাদেরকে কিছু নাম্বারের জন্য বিজেপি মাথায় তুলে নাচছে? প্রশ্নটা এখানে উঠছে। এবং 3 নম্বর, যেটা সব থেকে বড়, এরা কত বড় ধান্দাবাজ এবং এদেরকে এই ধান্দাবাজিকে প্রশ্রয় দিচ্ছে বিজেপি, প্রশ্নটা উঠছে যে এদের মধ্যে এক প্রভাবশালী নেত্রী, শোনা যাচ্ছে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি, তার ওই টিকিট, নিরাপত্তা, এগুলো তো থাকছেই, তার পাশাপাশি কোনো একটা কমিশনের তাকে চেয়ারম্যান করে দিতে হবে। মানে এতদিন তৃণমূলের আমলে তৃণমূলের শক্তিকে ব্যবহার করে, সরকারি ক্ষমতাটাকে ভোগ করে, লুটে পুটে যেভাবে নিজেদের পকেটের উন্নয়ন করেছে, ঠিক সেই একইভাবে এবার বিজেপির ক্ষমতাটাকে মিসইউজ করে এরা আবার নিজেদের এবং নিজেদের পরিবারের মারুকলের কারবারটা চালু রাখতে চায়। এদের সঙ্গে বিজেপি সম্পর্ক রাখছে কিসের পার্টি উইথ আ ডিফারেন্স? এই প্রশ্নটা কর্মী সমর্থকরা তুলে দিচ্ছে। এবার একটু আগে যেটা আপনাদের বলছিলাম যে আপাতত, কেন আপাতত বলছি, আপনাদের একটা কিছুদিন আগে প্রতিবেদন করেছিলাম মনে আছে, যে যতই ঋতব্রত সামনে থেকে নাচানাচি করুক, আসল ধুরন্ধর অন্য দুজন যারা পিছন থেকে খেলছে, তাদের একজন কি এই ফিরহাদ ববি হাকিম? প্রশ্নটা উঠছে এই কারণেই, এই সেদিন অবধি মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন, আর যে মুহূর্তে মমতার অভিষেক দিল্লিতে সাংসদদের হাতে পায়ে ধরে তাদেরকে আটকে রাখার চেষ্টা করতে গেছে, এখানকার ময়দান খালি হয়েছে, আজকে ঋতব্রতর হাত ধরে বিধানসভায় চলে গেছে, মানে বিদ্রোহী ব্লকে এবার ফিরহাদও ঢুকে পড়লো। তার মানে মমতার সঙ্গে যারা আছে আপাতভাবে, তারা সত্যিই যে মমতার সঙ্গে আছে এই ছবিটা স্পষ্ট নয়। যে কোনো দিন যে কোনো লোক ডিগবাজিটা মেরে ফেলতে পারে। এই জায়গা যখন তৈরি হয়ে যাচ্ছে, তখন প্রশ্নটা উঠছে যে এই ব্লকটা তো পুরোপুরি ধান্দাবাজির উপর ডিপেন্ড করে আছে, এবং ক্ষমতায় যতদিন আছে ক্ষমতাটাকে ব্যবহার করে কিভাবে নিজেদের ভালো করা যায় সেইটা শুধু ভাবছে, নিজেদের কিভাবে মারুকলটা চলে সেইটাকে শুধু ভাবছে। তো এদেরকে নিতেই হবে বিজেপিকে।
এদেরকে নেওয়ার জন্যই কি বিজেপিকে মানুষ ভোট দিয়েছিল? এই প্রশ্নটা আজকে কর্মী সমর্থকরা তুলতে শুরু করে দিয়েছে। আর যদি উপরতলায় এরকম নেকুপুসি করা হয়, সরাসরি বিজেপিতে হোক বা বিজেপির সমর্থিত এনডিএ জোটে ঢুকিয়ে ভালো তৃণমূলের গ্রুপ তৈরি করে দেওয়া হোক, সেই আলটিমেটলি দরজাটা তো বিজেপি খুলেই দিল, প্রশ্রয়টা তো বিজেপির শীর্ষ নেতৃত্ব দিয়েই দিল। তাহলে এটা যদি উপরি মহলে শুরু হয়, এবার নিচু তলাটাকে আটকাতে পারবে? মানে তৃণমূলের যত চোর, চিটিংবাজ, ফেরেববাজ, দুর্নীতিবাজ, ধর্ষণকারী লোকজন আছে সব এবার একে একে বিজেপিতে ঢুকবে। কয়েকজনের জেল টেল হচ্ছে বাদে, বাট এই ট্রেন্ড যদি থাকে দু একদিনের বাদে, দু এক বছর বাদে সব ক্লিন আপ হয়ে যাবে আর সবকটা এদিকে ঢুকে যাবে। এটার জন্যই কি পরিবর্তনটা বাংলায় মানুষ চেয়েছিল? এই জায়গাটাকে মানুষের সামনে বিজেপিকে ক্লিয়ার করে দিতে হবে, বিশেষ করে বঙ্গ বিজেপির দায়িত্ব এটা। কেন, কোন পরিস্থিতিতে এদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, এবং এরা যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, যদি কথাটা উড়িয়ে দিন এরা যুক্ত আছে, এই অভিযোগ তো বিজেপি বারবার করেছে, তারপরও তাদেরকে মাথায় তুলে কেন নাচা হচ্ছে? যদি এটা মানুষকে ক্ল্যারিফাই করতে না পারে, এর আগে বাম সরকার 34 বছর টিকেছিল, এর আগে তৃণমূল সরকার 15 বছর টিকেছিল, গায়ের জোরে এবার বিজেপিকে বাকি সময়টা টিকে থাকতে হবে। বিজেপির উপর যে আশা ভরসাটা ছিল সেটা কিন্তু মানুষের কাছ থেকে পুরোপুরি সরে যাচ্ছে এবং যাবে, এবং যাওয়াটাই উচিত। এই চোরেদের প্রশ্রয় দেওয়ার জন্য বিজেপিকে মানুষ বাংলায় আনেনি। নিশ্চিতভাবে এখানে ডেভেলপমেন্টের কাজ করতে হবে, ডাবল ইঞ্জিনের সুবিধা সবাই চায়, কিন্তু সেটা নীতি নৈতিকতাটাকে বিসর্জন দিয়ে নয়। এই সাংসদদের এইভাবে প্রশ্রয় দেওয়াটা শুধুমাত্র মমতা অভিষেকের রাজনৈতিক জীবনটাকে ধ্বংস করার জন্য, এটা কেউ মেনে নিতে পারছে না। আরে মমতা অভিষেকের বিরুদ্ধে তো যা পরিমাণ অভিযোগ আছে, যে পরিমাণ দুর্নীতি এবং পাপ করেছে, এদের বিরুদ্ধে শুধু পুলিশ ফাইলগুলো খোলো না, ইডি সিবিআইয়ের দরকার নেই, কোমরে দড়ি পরিয়ে এদেরকে জেলে ঢোকালে অভিষেক ব্যানার্জিও বুড়ো বয়সের আগে জেল থেকে বেরোতে পারবে না, এত অন্যায় এরা করেছে। তাহলে সেইটার জন্য এই রাজনৈতিক জায়গাটা করার কি খুব দরকার ছিল? এদেরকে তো মানুষ বুঝিয়ে দিয়েছে। এখন যদি নির্বাচন হয়, এদের একটারও জেতার ক্ষমতা আছে? একটা মানুষের ভোট পাবে এরা? ফলতা তো সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। কিন্তু তারপরও বঙ্গ বিজেপি, সেন্ট্রাল বিজেপি কেন এই সিদ্ধান্ত নিল? মানুষ কিন্তু ক্ষোভে ফুঁসছে, এটাকে মানুষ মেনে নিতে পারছে না। বিজেপি যে দাবি করে পার্টি উইথ দ্য ডিফারেন্স, সেখানে বড়সড় ফাটল দেখা যাচ্ছে। আর একটা সরকার আসার পরই, একটা রাজ্যে পরিবর্তন হওয়ার পরই মানুষের আস্থা যদি ঠিক এতখানি টলে যায়, সেটাকে সামাল দেওয়া যাবে তো? কাঁচ একবার ভেঙে গেলে সেটাকে জোড়া লাগানোর চেষ্টা দেওয়া হতে পারে, কিন্তু আলটিমেটলি ক্র্যাকটা থেকেই যায়। কি বলবেন বিজেপির এই সিদ্ধান্ত নিয়ে? সত্যিই কি বিজেপির স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, বাংলার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হলো, নাকি মানুষের পায়ে কুরুলের চোট লাগে, বঙ্গ বিজেপি নিজের পাটাই কুরুলে গিয়ে মেরে দিল, এবং এর ফল এরপর থেকে এদেরকে প্রবলভাবে ভুগতে হবে? যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।